আবির, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই বাড়িতে আসছিস কবে? কাল রাতে আসছি। আর ঢাকায় থাকতে ভালো লাগছে না। নিশাত কেমন আছে? এখনো আছে না চাচা ওরে বিয়ে দিয়ে দিছে? বিয়ে হয়নি, ওই পেতনিটা সিদ্ধান্ত নিচ্ছে তোর ঘরটাই মটকাবে। কি বলিস? গ্রামে এত ছেলে থাকতে শেষমেশ আমার ঘাড়ে চাপতে হবে? পেতনির খেয়াল যাকে বলে। আচ্ছা, ওরে এখন কোথায় পাই বলতো? পুকুর পাড়ে সে আম গাছে নিচে, যেখানে বসে আমরা আড্ডা দিতাম। রোজ সেখানে বসে বসে তোর কথা ভাবে। আমি ফোন দিলেও রিসিভ করে না। ওর যে কি হয়েছে কে জানে। আচ্ছা, আমি ওর সাথে দেখা করে আসি। তুই বিকেলে সবাইরে মাঠে আসতে বলিস, ভলিবল খেলবো। ওকে বলে দিব। আর শোন, সাবধানে যাস, পেতনিটা কিন্তু তোর উপর ক্ষেপে আছে। জানিসই তোর রাগ কেমন। হুম, দেখে আসি পাগলিটা একা বসে কি করছে। এই বলে হেঁটে চলেছি পুকুর পাড়ের সেই আম গাছটার দিকে। এই আম গাছের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গ্রীষ্মের দুপুরে খেলতে এসে এই গাছের কত আম যে পেড়ে খেয়েছি হিসেব নেই। নিশাত তখন গাছে উঠতে পারতো না। আমি আর আবির গাছে বসে নিশাতকে দেখিয়ে দেখিয়ে আম খাচ্ছি। উফ, সে কি মজা! আম দিচ্ছি না বলে নিশাত রাগে ফেটে পড়ছে। আমি গাছে বসে হাসছি। নিশাত একসময় আম না পেয়ে কেঁদেই ফেলল। আমি আবার ছোট থেকেই নিশাতের কান্না একদম সহ্য করতে পারতাম না। তাই কিছু আম পেড়ে ওকে দিতেই মুচকি হাসলো। ও সেই হাসি আমি দুচোখ ভরে দেখতাম। অতীতের স্মৃতি নিয়ে ভাবতে ভাবতে পুকুর পাড়ে চলে আসলাম। এসে দেখি একটি মেয়ে বসে খুব মনোযোগ সহকারে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি এটাই নিশাত। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যার ফলে পেতনিটা ভয় পেয়ে পেছনে ফিরে আমাকে দেখেই ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। আমি এক ঢোক পচা পানি গেলার পর বললাম, তুই পেতনি, ঘাড় মটকাবি। তুই কেন আমারে পানিতে ফেলবি? চুপ! তুই কোনো কথা বলবি না। তোর সাহস হয় কি করে আমাকে এভাবে ছেড়ে চলে যাওয়ার? আমি পাড়ে উঠে বললাম, আমি তোকে ধরেছি কবে যে বলছিস ছেড়ে চলে গেছি? শিয়াম, একদম আমায় রাগ উঠাবি না। উঠাবো, 100 বার উঠাবো। তাতে তোর বাপের কি? কি করবি তুই? দাঁড়া, দেখাচ্ছি কি করব। এই বলে নিশা দ্রুত আমার মুখের কাছে ওর মুখ এনে চার ঠোঁট এক করে দিল। আমি ঘটনার এমন আকস্মিকতায় থমকে দাঁড়ালাম। তাহলে সত্যি পেতনিটা আমার ঘাড়ে ঝুলতে চাচ্ছে? কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, দেখলি তো আমি কি করতে পারি। হ্যাঁ, একদম বুঝে গেছি। আমার কপালে পেতনি নামছে। এই, একদম আমাকে পেতনি বলবি না। বললে আর একটা দিব। না বোন, মাফ করো। একবারে দম বেরিয়ে গেছে, আবার হলে মরেই যাব। আমার কথা শুনে নিশাত প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলল, কি বললি? আমি তোর বোন হই? সরি সরি, তুমি আমার পেতনি হও। এই, তোর পেতনি হই মানে কি? পেতনি মানেই তো পেতনি। শিয়াম, কুত্তা আজ তোরে খাইছি। আমি শুনেছি পেতনিরা মানুষের রক্ত খায়, কিন্তু তুই পুরোটাই খাবি। তাহলে তোর নাম ভূত প্লাস পেতনি ইকুয়াল টু ভূতনি। আর তুই ভূত। আচ্ছা যা, তুই ভূতনি হলে আমি তোর ভূত হতে রাজি আছি। তারপর নিশাতের দুই গালে হাত রেখে বললাম, আমার ভূতনিটা এত সুন্দর হয়েছিস কেন? ভূতকে বশ করার জন্য। তাই? তাই। কিন্তু আমি তো বশ মানব না। দেখা যাবে। ভূতনি চল, তোদের বাড়ি থেকে ঘুরে আসি। ওই ভূত, তুই আমাদের বাড়িতে কেন যাবি? ব্রহ্মদত্তিকে দেখতে যাব। এই ব্রহ্মতত্ত্বটা আবার কে? আমার হবু শ্বশুর আব্বা। এই, একদম আমার আব্বুকে এসব বলবি না বলে দিচ্ছি। আরে রাগ করছিস কেন? ভূতের শ্বশুর ব্রহ্মদত্ত। আর ব্রহ্মদত্তের একমাত্র রাজকন্যা হচ্ছে ভূতনি, মানে তুই। কই, আমি তো কোথাও শুনিনি। এটা কোন কার্টুন বলতো? এই কার্টুনের নাম হচ্ছে সিয়াম নিশাত কার্টুন। আর এর রচিতা মোহাম্মদ সিয়াম আহমেদ। বুঝলি? এই শিয়াম, ছাড় না এসব। আমার এসব ভালো লাগছে না, প্লিজ। যথা আজ্ঞা ভূতনি রানী। এই চল না পুকুরে দুজন একসাথে সাঁতার কাটি। কি? আমরা কি এখনো ছোট আছি যে একসাথে পুকুরে সাঁতার কাটবো? শোন, লোকে দেখলে খারাপ বলবে। আর শোন, এই ভূতের ভূতনি হতে চাইলে আর পুকুরে গোসল করতে আসবি না, ঠিক আছে?
হ্যাঁ, সরি। আসলে তোকে এতদিন পর কাছে পেয়ে আমি ভুলেই গেছি আমরা এখন আর ছোট নেই। এই তুই মন খারাপ করিস না। ঢাকায় আমি একটা বাসা কিনবো ভাবছি। সেখানে একটা সুইমিং পুল বানাবো। তারপর তুই আর আমি একসাথে সাঁতার কাটবো, ঠিক আছে? আমার কথা শুনে নিশাত খুব খুশি হয়ে বলল, সত্যি আমরা আবারও একসাথে সাঁতার কাটতে পারবো? ইনশাল্লাহ পারবো। এবার চল শ্বশুরের সাথে দেখা করে আসি। কিন্তু তোর কাপড় তো ভেজা। আরে তাই তো, আমার মনেই ছিল না। আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া যে ফোনটা সাথে আনিনি, না হলে সেটা আর চালানোর অবস্থায় থাকতো না। নেশা, তাই আগে আমাদের বাসায় গিয়ে চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি চল, না হলে তোর ঠান্ডা লেগে যাবে। তারপর নিশাদকে সাথে নিয়ে বাসায় এসে নিশাদকে বসিয়ে রেখে চেঞ্জ করে নিলাম। রুম থেকে বেরিয়ে দেখি নিশাদ আম্মুর সাথে কথা বলছে। তাদের কথা শুনে মনে হচ্ছে আম্মুও চাই নিশাদকে তার পুত্রবধূ করতে। যাক, ভালোই হলো, আম্মুকে আর আলাদা করে কিছু না বললেও হবে। নিশাদ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মুর থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসলো। তারপর দুজন রাস্তায় এসে পাশাপাশি হেঁটে চলেছি। কিছু দূর আসতেই এই এলাকার বখাটের দল আমাদের পথ আটকে দাঁড়ালো। আমরা ওদের পাশ কাটিয়ে যেতে চাইলে জিশান তার হাত দিয়ে আটকে দিল। কি ব্যাপার জিশান, তুই আমাদের পথ আটকাচ্ছিস কেন? আরে তোর পথ আটকাচ্ছে কে? আমাদের দেখতে কি হিজড়া লাগে যে আমরা তোর পথ আটকাবো? তাহলে সামনে সর, আমাদের যেতে দে। তুই যা, কিন্তু ও যাবে না। শোন, ভালোই ভালোই বলছি, পথ ছাড়, না হলে সেটা তোর জন্য তেমন ভালো হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? এতদিন শহরে ছিলি তাই জানিস না আমি কি জিনিস। আর তুইও এটা জানিস না আমি এখন আর আগের সিয়াম নেই, তাই তোদের ভালো চাইলে কেটে পড়। ওই, চোখ নামাইয়া কথা ক। আমি ডিপ জলের চেলা, মনে রাখিস। চুপচাপ ওকে রেখে চলে যা, নইলে ঠুস কইরা মাইরা দিমু। ভূতনি, একটু শার্টটা ধরো তো। এই বলে হিরোদের স্টাইলে শার্ট খুলে বডি শো করছি। তারপর শাকিব খানের মতো হাতটা ছড়িয়ে আগুন পরিমাণ শক্তি নিয়ে এক ঘুষিতে জিসানকে 2 হাত দূরে নিয়ে ফেললাম। এসব দেখে জিসানের 2 চেলা তৎক্ষণাৎ ময়দান ছেড়ে পালালো। সিনেমার মতো মার খেয়ে জিসানও যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো। সবশেষে নিশাত এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাত দিয়ে ডান বাহু মুখের কাছে নিয়ে চুমু এঁকে দিল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভূতটার এত সুন্দর মাংসপেশি দেখে আমি মুগ্ধ। তোর মতো শুটকো ছেলে এত সুন্দর মাসেলস কিভাবে বানালো? ওই, আমি শুটকো তোকে কে বলছে? ক্লাসমেটরা আমাকে মোটকু বলে খ্যাপাই, সেখানে শুটকো হওয়ার প্রশ্নই আসে না। আর তাছাড়াও আমার বিএমআই একদম ঠিক আছে, তাই আমি স্বাভাবিক, বুঝলি? এই, তোর থেকে এসব জানতে চেয়েছে কে? একটা ভূতনি। এই, একদম সবসময় আমাকে ভূতনি বলবি না। আমার সুন্দর একটা নাম আছে, একটু কি নাম ধরেও ডাকতে পারিস না? কেন, আমার মুখে তোর নাম শুনতে খুব ইচ্ছে করে বুঝি? খুব খুব ইচ্ছে করে। তুই আমার নাম ধরে ডাকলে আমার মনে ভালো লাগা কাজ করে, আর সেটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আর তোকে ভূতনি বলে ডাকবো না, এখন থেকে নিশাত বলেই ডাকবো। এই না, সেটা হবে না। তুই ভূতনি বলে না ডাকলে আমাদের মধ্যে ঝগড়া হবে কি নিয়ে? আচ্ছা, আর কিছু বলিস না প্লিজ। যখন তোর সাথে ঝগড়া করতে ইচ্ছে করবে তখন না হয় ভূতনি বলবো, আর অন্য সময় নিশাত বলে ডাকবো। এবার তুই মানলেও ঠিক আছে, না মানলেও ঠিক আছে। নিশাত আমার কথা শুনে মুচকি হাসছে, আমিও তার সাথে মুচকি হাসলাম। তারপর আঙ্কেলের সাথে দেখা করে নিশাতকে রেখে বাসায় চলে আসলাম। আজকের দিনটা আমার জন্য বেস্ট ছিল, সবটাই আল্লাহর ইচ্ছা। শরীরটা খুব ক্লান্ত লাগছে, আজ যা হলো তা একটু ঘুমিয়ে নিলাম। পরের দিন একটা বাড়ি দেখতে ঢাকায় আসতে হলো। বাড়িটা বেশ সুন্দর আর দাম তেমন একটা বেশি না। বাড়ির মালিক ব্যবসায়িক সূত্রে আব্বুর বেশ পরিচিত হওয়ায় সহজেই কেনা যাচ্ছে। বাড়ি দেখা শেষ হলে রাতের বাসেই দেশে ফিরলাম। কাল নিশাতকে বাড়ি কেনার কথাটা বললে ও খুব খুশি হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিশাতদের বাড়িতে এসে ওকে সে কখন থেকে ডাকছি, কিন্তু সে সাড়া দিচ্ছে না। নিশাত সাড়া দিচ্ছে না দেখে চাচি খুব ভয় পেয়ে দরজা ভাঙতে চাইছেন। আমি কোনো মতে তাদের বুঝিয়ে নিশাতকে ডেকে বললাম, নিশাত তুই থাক তাহলে, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমি কথাটা বলতে না বলতেই নিশাত সাথে সাথে রুমের দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে যেতেই শার্টের কলারটা চেপে ধরে বলল,
এই, একদম কোনো শাকচুন্নির ধারে কাছেও গেছিস তো গলা কেটে ভূত বানিয়ে দিব। ছাড় ভূতনি, আমার ঘাড়ে একটাই মাথা, যেটা মটকানোর জন্য ভূতের বউ ভূতনি যথেষ্ট। আর কোনো শাকচুন্নিকে আনার কথা তো আমি দুঃস্বপ্নেও ভাবি না। নিশাত আমার কথা শুনে কলারটা ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি তাকে টেনে এদিকে ফিরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটা চকলেট নিয়ে বলতে শুরু করলাম, আই লাভ ইউ নিশাত। তোকে ঢাকা যাওয়ার 2 বছর আগে থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলিনি, কারণ তোর এই দুষ্টুমিগুলো আমার খুব ভালো লাগে। তোকে ঢাকায় গিয়ে অনেকবার কল দিলেও আমার ওপর অভিমান করে রিসিভ করিসনি। যদি বলতাম আমি তোকে পছন্দ করি, তাহলে এখন আমরা যেভাবে একে অপরের সাথে ঝগড়া করি সেগুলো আর পারতাম না। তখন একে অপরের ওপর একটা অধিকার কাজ করত, যা আমাদের এই সুন্দর মুহূর্তগুলোতে বাধার সৃষ্টি করত। কিন্তু আজ বলে দিলাম, আমি তোকে ভালোবাসি নিশাত, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোকে এই ভূতের ভূতনি বানাতে চাই। হবে কি ভূতটার পেতনি? হ্যাঁ রে ভূত, আমি তোর ভূতনি, পেতনি, শাকচুন্নি যা লাগে সব কিছুই হতে চাই। তার বিনিময়ে শুধু তোর মনটা আমার করে দিবি, আর কিচ্ছু চাই না তোর কাছে। এই বলে নিশাত আমাকে জড়িয়ে ধরল। বাবু নিশাত, তোর জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বল না। সরি বাবু, এখন বললে সেটা আর সারপ্রাইজ থাকবে না, সেটা তুমি বিয়ের পরই পাবে ইনশাল্লাহ। আমার কথা শুনে নিশাত কিছুটা মন খারাপ করতেই আমি তার কপালে একটা চুমু দিলাম। নিশাত লজ্জায় শেষ। লজ্জা পেলে ভূতনিটাকে যেন আরও বেশি সুন্দর লাগে। বিকেলে আবিরদের সাথে ভলিবল খেলছি, অন্যদিকে নিশাত মাঠের একপাশে বসে আমাদের খেলা দেখছিল। হঠাৎ কেউ এসে ওর মুখে কিছু চেপে ধরে, যাতে সে চিৎকার করতে না পারে। একটা বাচ্চা ছেলে দৌড়ে আমার কাছে এসে বলল, নিশাতকে জিশান গুন্ডা তুলে নিয়ে গেছে। আমি এই কথাটা শুনে রাগে সেই দিকে দৌড় দিলাম। কিছু দূর যেতেই দেখি জিশান নিশাতকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমার পেছন পেছন আবির আরিয়ানরাও চলে আসছে। তারপর সবাই মিলে জিসানের পথ আটকে দাঁড়ালাম। আমাদের দেখে জিসান ভয়ে নিশাতকে ছেড়ে দিল। নিশাত দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াতেই আবিররা জিসানের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওকে মেরে হাত পা ভেঙে ফেলছে। তারপর সবাই ওকে উঠিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে আসলো। নিশাত, তুই ঠিক আছিস তো? তোকে বলছিলাম এই রোদ্রের মধ্যে খেলা দেখতে আসতে হবে না। যদি আজ তোর কিছু হয়ে যেত তখন? সরি, আমি কি জানতাম ওই জানোয়ারটা এখানে এসে আমাকে তুলে নিয়ে যাবে। তুই তো জানিস আমার ভলিবল খেলা দেখতে খুব ভালো লাগে। এবার বাসায় চলো, আর দেখতে হবে না। ও আজ যে মার খেয়েছে তাতে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। ওই তোরা গিয়ে খেল, আমি নিশাতকে বাসায় রেখে আসছি। আমার কথা শুনে সবাই আবারও খেলতে চলে গেল। এদিকে নিশাত মুড অফ করে আছে। এই, আমি কি তোমাকে বকছি নাকি যে এভাবে মুড অফ করে আছো? কই, আমি মুড অফ করে আছি? নিশাত, এখন তো একটু সিরিয়াস হও। আচ্ছা শোনো, আমি আব্বুকে বলছি কাল আমাদের বিয়ে দিতে। তুমি একদম বাড়ির বাইরে বের হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিয়ে জানাবে। এই, তুই আমাকে তুমি করে কেন বলছিস? আমার বউটাকে আমি তুমি করেই বলবো। দুজনে কথা বলতে বলতে নিশাতদের বাড়ির কাছে চলে আসলাম। নিশাতকে রেখে আর মাঠে না গিয়ে বাসায় এসে আব্বুকে বললাম, কাল আমি নিশাতকে বিয়ে করতে চাই। আব্বু আমার কথাই রাজি হয়ে গেল। পরের দিন সকালে সব বন্ধুরা চলে আসছে। ওরা আব্বুকে বিভিন্ন কাজে হেল্প করছে। সিজান আর আরিয়ানকে নিশাতদের বাসায় পাঠিয়ে দিয়েছি। চাচার তো কোনো ছেলে নেই, তাই এত কিছু একলা আয়োজন করা তার পক্ষে সম্ভব হবে না। সিহাম, তাহলে পেতনিটা সত্যি তোর ঘাড়ে ঝুলছে? আমার কপালে আল্লাহ এই পেতনিটাই লিখে রাখছেন। আর আমারও ওরে বিয়ে করতে কোনো আপত্তি নেই। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোদের দুজন একে অপরকে অনেক দিন আগে থেকেই পছন্দ করিস। দুপুর 2টার পর সবাই রেডি হতে ব্যস্ত। এরা সেই কখন থেকে রেডি হচ্ছে। এদিকে আমার মন নিশাতটাকে বসে যে দেখার জন্য উসখুস করছে, কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই। বিয়ের পর বাসর ঘরে, আচ্ছা আমার ভূতনি বউটা পরি হলো কীভাবে? এত সুন্দর যেন চোখ ফেরাতে পারছি না। এই, তুমি এখনো মজা করবে? ওকে, আর করব না। তবে তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছে। আমার কথায় নিশাত লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এই, এভাবে বলো না, আমার লজ্জা করে।
আমার লজ্জাবতী বউ, কাছে আসো, আমার বউটাকে একটু আদর করি। এই বলে নিশাদকে একটানে আমার বুকে এনে ফেললাম। 2 দিন পর নিশাদকে নিয়ে ঢাকায় আমাদের নতুন বাসায় আসলাম। নিশাদ বাড়িটা দেখে খুব খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হয়েছে বাড়ির পেছনের সুইমিং পুল দেখে। সারাদিন বাড়ির জিনিসপত্র গোছাতে চলে গেল। এই বাড়িতে আমি আর নিশাদ থাকবো। ঢাকায় আমাদের আরও একটা বাড়ি আছে, সেখানে আব্বু আম্মু থাকবে। একদিন সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎই নিশাত এসে আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। তারপর সেও আমার ওপর লাফিয়ে পড়ল। এই নিশাত, কি করছো? ভূতের সাথে কৌশল করছি। আমার অনেক দিনের ইচ্ছে ভূতের সাথে সাঁতারের প্রতিযোগিতা করার। আজ আমার কাছে ভূতও আছে, সেই সাথে পুলও আছে। কিন্তু আমার ইচ্ছেটা হচ্ছে ভূতনিকে এখন লিপ কিস করব। এই ভূত, একদম কাছে আসবে না। আমি নিশাদকে শক্ত করে জড়িয়ে ধরে ওকে আমার কোলে বসিয়ে দিলাম। তারপর তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি নিশাতের গোলাপি ঠোঁট দুটো মৃদুভাবে কাঁপছে, যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। আর দেরি না করে 4 ঠোঁট এক করে দিলাম। এভাবেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় কেটে যাচ্ছে আমাদের জীবন। এখন তাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই ভূত আর ভূতনির জুটি যেন আজীবন অটুট থাকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।